তো নিউমো স্থিরাঙ্ক কি জিনিস? নিউমো স্থিরাঙ্কের ডেফিনেশন হলো যে প্রমাণ চাপটা হলো, এটার ভ্যালু হলো অ্যাটমসফিয়ারে যদি দেখি সেটা হলো 1 অ্যাটমসফিয়ার। তো প্রমাণ চাপে দিয়ে ব্র্যাকেটে দিবা 1 অ্যাটমসফিয়ারে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয়, অথবা বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয়, তাকে নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক বলে। বুঝছো? কি বলছি? তাহলে বেসিক্যালি এটা ডেফিনেশন যদি সহজ করে বলি, চাপটা হলো আমাদের ফিক্স থাকবে, সেটা কি? প্রমাণ চাপ। প্রমাণ চাপের মান কত? 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে। এই চাপে যে তাপমাত্রায় হলো আমাদের বরফ গলে পানি হয়, অথবা পানি জমে বরফে পরিণত হয়, তাকে নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক বলে। ঠিক আছে। তো এই তাপমাত্রাটা তো জানার কথা, আমরা জানি। বলো দেখি এটা কত, কত ডিগ্রিতে যায় হলো আমাদের পানি বরফে পরিণত হয়ে যায়, কিংবা বরফ হলো পানিতে পরিণত হয়? বলো। 0। 0। গুড। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা পানিকে নিয়ে যাই, পানি কি হয়ে যাবে? বরফে পরিণত হয়ে যাবে। জিরো থেকে নিচে গেলেও সেটা বরফই থাকবে। আবার 0 ডিগ্রিতে যদি আমরা বরফকে রাখি, সেটা কি হবে? পানিতে কনভার্ট হবে। জিরো থেকে আমরা যদি উপরে টেম্পারেচারটা নিয়ে যাই, তখনও আমাদের কি হয়? সেটা হলো পানি থাকে। বুঝতে পারছো? তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা হলো এরকম তাপমাত্রা, যে তাপমাত্রায় আমাদের বিশুদ্ধ পানি বরফে পরিণত হয়, কিংবা হলো বরফ গলে পানিতে পরিণত হয়। ঠিক আছে। এটা হলো সেলসিয়াস। এটাই এখানে বলা হয়েছে। বুঝতে পারছো? তাহলে যে তাপমাত্রায় বরফ গলে পানি, অথবা পানি জমে বরফে পরিণত হয়, তাকে নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক বলে। বুঝছো? বা জি। এটার আরেকটা নাম আছে, এটাকে বরফ বিন্দুও বলে। তিনটা নামই মনে রাখবা: নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক অথবা বরফ বিন্দু। ক্লিয়ার? বুঝেছো? জি। আচ্ছা। এরপরে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কি? নিম্ন স্থিরাঙ্কে ছিল হলো বরফ পানিতে পরিণত হয়, কিংবা পানি বরফে পরিণত হয় যে তাপমাত্রায়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের ক্ষেত্রে হলো ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় হলো বাষ্পে পরিণত হয়, তাকে হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলে। ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের চাপটা হবে প্রমাণ চাপ বা 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্কের ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? যে প্রমাণ চাপে, যেটা হলো 1 অ্যাটমসফিয়ারে, যে তাপমাত্রায় ফুটন্ত বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, প্রমাণ তাকে। চাপটা কি? প্রমাণ চাপটা কি? জি। আচ্ছা, চাপের বিভিন্ন মান আছে, হ্যাঁ। চাপের মান হলো আমরা অ্যাটমসফিয়ারে মেজার করতে পারি, আরো একক আছে। তো এই বিভিন্ন মানের মধ্যে এই যে 1 অ্যাটমসফিয়ার যে মানটা আছে, এটাকে আমরা বলি প্রমাণ চাপ। ঠিক আছে। এটাই আপাতত এটাই মনে রাখো যে এই ভ্যালুটাকে আমরা প্রমাণ চাপ বলি, 1 অ্যাটমসফিয়ার। বুঝছো? জি। জি। আচ্ছা। তাহলে প্রমাণ চাপে যে তাপমাত্রায় হলো বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, তাকে আমরা কি বলি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলি। সেলসিয়াসে এই মানটা কত বলো দেখি? কত ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে পানি বাষ্পে পরিণত হয়? বলো। জানি না তো। 100। 0 ডিগ্রিতে পানি হলো কি হয়? বরফ পরিণত হয়। আর 100 ডিগ্রিতে গেলে পানি বাষ্পে পরিণত হয়। তুমি যখন চুলায় কোনো কিছু জাল দাও, বা হলো ওই যে তোমাদের ওই যে জগে ওয়াটার হিটার আছে না, ওই জগে হলো যখন তুমি পানি গরম করো, পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রিতে যায়, তখন দেখবো যে পানি ফুটতে শুরু করে আর বাষ্প হওয়া শুরু করে। ঠিক আছে। তো এটা মাথায় রাখবা। তাহলে যে তাপমাত্রায় ফুটন্ত বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলে। এটার মান সেলসিয়াসে হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যে তাপমাত্রায় হলো বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, কিংবা বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয়, তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে বা হিমাঙ্ক বলে। বা এটাকে বলে হলো বরফ বিন্দু। ঠিক আছে। এটার মান হলো সেলসিয়াসে হলো 0 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা। স্যার। হ্যাঁ, বলো। না স্যার, আমি জি বলছি। ওকে। তাহলে আমাদের আশা করি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক, বা এটাকে আবার বাষ্পবিন্দু বলে, হ্যাঁ, তিনটা নাম। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাবো মৌলিক ব্যবধানে। এটা শুরু করার আগে দেখি
বলো তাহলে, বরফ বিন্দু বা হিমাঙ্ক বা নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? বলো। স্যার বোঝা যাচ্ছে না কথা। আচ্ছা বল, এখন বোঝা যায়? জি। আচ্ছা বলো, বরফ বিন্দু বা হিমাঙ্ক বা ইয়া আর কি, নিম্ন স্থিরাঙ্ক যেটা আমরা পড়লাম এটা কাকে বলে বলো? এখনই তো পড়লাম। প্রধান চাপে যে পদার্থ বরফ গলে পানিতে বা পানি যে জমে পদার্থ বরফে না, যে পরি- তাপমাত্রায়। ঠিক আছে, যে নিম্ন স্থিরাঙ্ক তাপমাত্রা কিন্তু একটা তাপমাত্রা, হ্যাঁ, যে তাপমাত্রায়। পানি জমে বরফ বা বরফ গলে পানিতে পরিণত হয় তাকে উম, নিম্ন স্থিরাঙ্ক বলে। গুড। ঊর্ধ্ব স্থিরাঙ্ক। উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে আম, যেই তাপমাত্রায় পানি বা পানি ফুটে বাষ্পে পরিণত হতে থাকে সেই হচ্ছে। সেই তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এই দুইটা বেসিক্যালি তাহলে আমাদের কি তাপমাত্রা। আচ্ছা, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? 0 ডিগ্রি। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক? 100 ডিগ্রি। Good. আচ্ছা, এখন আসো, তাপমাত্রা স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে মৌলিক ব্যবধান বলে। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে যে আমাদের নিম্ন স্থিরাঙ্কে আমরা একটা মান পাবো অবশ্যই, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কে একটা মান পাবো, এই দুইটার যে পার্থক্য এটাকে আমরা বলবো হলো মৌলিক ব্যবধান। বুঝেছো? জি। আচ্ছা, এইখানে আমাদের এই যে আমাদের যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটা আমরা করলাম, নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এখানে যে যে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে মানটা দেখলাম, এইটা হলো সেলসিয়াসের জন্য। ঠিক আছে, এখন আমরা সেলসিয়াস স্কেলে যে মানটা পাবো, আমাদের তো আরো স্কেল আছে তাই না? আমরা আগে পড়ছিলাম যে আমাদের আরো কি কি স্কেল হয়, সেলসিয়াসের বাইরে ফারেনহাইট আছে, কেলভিন আছে, তাই না? তো সেলসিয়াস স্কেলে হলো আমাদের নিম্ন স্থিরাঙ্কের মান হলো কেলভিন। 0 ডিগ্রি জি। সেন্টিগ্রেড। কিন্তু সেলসিয়াস স্কেলে আমরা যে মান পাবো, ফারেনহাইট স্কেলে কিন্তু আমরা সেম মান পাবো না। ফারেনহাইটের ক্ষেত্রে আমাদের মানটা আলাদা হয়। তো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমাদের নিম্ন স্থিরাঙ্কের মানটা হলো 32 ডিগ্রি ফারেনহাইট। আরেকটা স্কেল আছে, সেটা হলো কেলভিন স্কেল। কেলভিন স্কেলের ক্ষেত্রে আমাদের নিম্ন স্থিরাঙ্কের মান হলো 273 কেলভিন। বুঝেছো? তাহলে এই যে নিম্ন স্থিরাঙ্ক যেটা, যে যেই তাপমাত্রায় হলো আমাদের বিশুদ্ধ বরফ গলে পানি হচ্ছে, কিংবা পানি জমে হলো বরফে পরিণত হচ্ছে, সেটার মানটা হলো সেলসিয়াসে হলো 0 ডিগ্রি, ফারেনহাইটে হলো 32 ডিগ্রি, কেলভিন হলো 273 কেলভিন। বুঝতে পারছো? জি। গুড। তাহলে সিমিলার ওয়েতে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্কের যে মান, সেটাও আমাদের কি, সেলসিয়াসে যদি 100 হয়, অবভিয়াসলি ফারেনহাইট আর কেলভিনে কি সেম হবে না, তাই না? তাহলে আমরা যে জি। 100 ডিগ্রি যেটা পাইলাম সেটা হলো আমাদের সেলসিয়াসে, কিন্তু আমরা যদি ফারেনহাইটে যাই, সেটার মান হয় হলো 212 ডিগ্রি ফারেনহাইট। বুঝেছো? আর কেলভিনে হয় হলো 373 কেলভিন। বুঝতে পারছো? আহ, বুঝুনি? হ্যালো? জি, বুঝতে পারি নাই। বুঝো নাই? আগেরটা বুঝছো? নিম্ন স্থিরাঙ্ক, জি। জি, বুঝছি। এটা বুঝছো? হ্যালো? জি স্যার। এই তিনটা বুঝছো না? জি। আচ্ছা, এইটা ওইটা তো একই কথা। দেখো, নিম্ন স্থিরাঙ্কের একটা মান আছে, কারণ কি, নিম্ন স্থিরাঙ্ক একটা তাপমাত্রা, তাই না? কিসের তাপমাত্রা? যে তাপমাত্রায় হলো পানি জমে বরফে পরিণত হয়, বরফ, কিংবা হলো বরফ গলে পানিতে পরিণত হয়। আর সেলসিয়াসে এই তাপমাত্রার মানটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা যদি ফারেনহাইট বা কেলভিন স্কেলে মাপি, সেই ক্ষেত্রে আমাদের মানটা সেম আসবে না, যেহেতু এটা আলাদা স্কেল। সেই ক্ষেত্রে আমাদের মানটা আলাদা আসে। তো ফারেনহাইটে আমাদের ওই মানটা আসে কত, 32 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিনে আসে 273 কেলভিন। মাথায় ঢুকেছে? আচ্ছা,
তাহলে এটা নিম্ন স্থিরাঙ্কের মানটা যদি তিনটা স্কেলে তিন রকম হয়, তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্কের মানটাও তো আমাদের তিনটা স্কেলে কি তিন রকম হবে। তো সেটাই আমরা করলাম, যে ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান যদি আমাদের সেলসিয়াস স্কেলে 100 হয়, ফারেনহাইট স্কেলে তো অবশ্যই সেটা 100 হবে না, আলাদা একটা মান হবে। তো ফারেনহাইটের ক্ষেত্রে সেই মানটা হলো 212 ডিগ্রি ফারেনহাইট, এবং কেলভিন স্কেলে অবশ্যই সেই মানটা আলাদা হবে, তো কেলভিনের ক্ষেত্রে সেই মানটা হলো 373 কেলভিন। এখন বুঝছো? জি স্যার। ওকে। এখন এই মানগুলো হলো মাথায় নাও। নিম্ন স্থিরাঙ্কের ক্ষেত্রে তিনটা স্কেলের মান কত, এটা মাথায় একটু সেট করো, কারণ এটা আমাদের লাগবে। তাহলে সেলসিয়াসে হলো 0, ফারেনহাইটে 32, কেলভিনে 273। মাথায় ঢুকছে? জি। ওকে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াসে হলো 100, ফারেনহাইটে 212, কেলভিনে 373। মাথায় ঢুকেছে? জি। গুড। তাহলে এখন বলো, তাহলে আমাদের সেলসিয়াসে নিম্ন স্থিরাঙ্কের মান কত? সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটে? 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনে? 273 ডিগ্রি ক্যালভিন। 273 কেলভিন। কেলভিনের ক্ষেত্রে ডিগ্রি বলা হয় না, হ্যাঁ, ডিরেক্ট কেলভিন। আচ্ছা। তারপরে কি বলে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াসে? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে? 212 ডিগ্রি ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনে? 373 কেলভিন। ঠিক কেলভিন। আছে। আচ্ছা, এখন আসো মৌলিক ব্যবধানটা কি এটা আমরা দেখি। এখানে তো আমরা দেখলামই নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের যে পার্থক্য, তাপমাত্রাটা যে আছে, এইটার যে পার্থক্য, হ্যাঁ, মধ্যবর্তী যে ব্যবধান, এটাকে মৌলিক ব্যবধান বলা হয়। আচ্ছা, আমরা যে স্কেল গুলা বানাই, ধরো এটা আমার হলো একটা সেলসিয়াস স্কেল, ঠিক আছে? তো সেলসিয়াস স্কেলের একটা সর্বনিম্ন মান থাকবে আর একটা কি সর্বোচ্চ মান থাকবে, ঠিক আছে? আমি যদি এখানে স্কেলিং করি, এটা ধরো একটা মান এরকম করে হলো কি দাগ কাটা থাকে, তাই না, স্কেলের মধ্যে? জি ঠিক আছে, তো এই স্কেলের মধ্যে সর্বনিম্ন একটা মান থাকবে অবশ্যই, এবং সর্বোচ্চ একটা মান থাকবে। ঠিক আছে, তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এই সর্বনিম্ন মানটা রাখা হয় হলো নিম্ন স্থির বিন্দুর যে মানটা, সেটা সেটা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সর্বোচ্চ মানটা রাখা হয় হলো ঊর্ধ্ব স্থির বিন্দু যেটা আছে সেটার মানটা, সেটা কত, 100। ঠিক আছে। এরপরে কি করা হয়, এরপরে হলো এই দুইটার হলো আমাদের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে হলো আমরা পার্থক্যের সমপরিমাণ হলো দাগ কাটা হয় এক এক করে। বুঝছো কিনা? 100 ধরো আমার সর্বোচ্চ মান, আর 0 কি আমাদের সর্বনিম্ন মান, তাহলে পার্থক্য কত হচ্ছে, 100 - 0 100। ঠিক আছে। তাহলে 100। এই যে এই পার্থক্যটাকে আমরা বলতেছি হলো মৌলিক ব্যবধান। ঠিক আছে। জি এখন স্যার। এই পার্থক্যটাকেই সমান প্রতি ভাগ করে এখানে দাগ কাটা হয়। তাহলে আমাদের দাগ কয়টা হবে বলো তো, টোটাল? 100টা। সেটা। বুঝতে পারছো? তাহলে মৌলিক ব্যবধান বেসিক্যালি হলো এটাই, যে আমাদের যে স্কেলটা বানাই, ওই স্কেলে আমাদের নিম্ন স্থিরাঙ্কের মানটা হয় সর্বনিম্ন মান, ঊর্ধ্ব স্থিরাঙ্কের মানটা হয় হলো সর্বোচ্চ মান। এরপরে এই দুটার যে পার্থক্য বের করা হয় সেটাকে আমরা বলি হলো মৌলিক ব্যবধান। এই মৌলিক ব্যবধানটাকে কি করা হয়, সমান ভাগ করে করে স্কেলিং করা হয়। যেমন এটা 0, এর উপরেরটা হবে 1, এরপরটা হবে 2, এরপরটা হবে 3, এইভাবে বাড়তে বাড়তে 100 পর্যন্ত যাবে। বুঝেছো কি? জি স্যার। আচ্ছা, একটু একটু ওয়েট করো, হ্যাঁ, আমি আসতেছি। হ্যাঁ, হ্যালো। জি স্যার। আচ্ছা, এটা আমাদের গেল হলো সেলসিয়াস স্কেল। এখন আমরা ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে দেখব। তো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে ধরো যে এটা একটা ফারেনহাইট স্কেল,
সিমিলার, দেখতে তো একই রকম হয়। ডিফারেন্সটা কোথায় হয়, যে সেলসিয়াসে আমাদের নিম্নস্থির বিন্দুটা ছিল 0, ফারেনহাইটের ক্ষেত্রে এটা হয় 32। তার মানে আমি যদি স্কেলিং করি, এরকম করে যদি দাগ কাটি, সর্বনিম্ন মান কত হবে বলো? 32। 32। আর সর্বোচ্চ? 212। 212। আর মৌলিক ব্যবধান কত হবে? 212 আর 32-এর বিয়োগফল কত হয়? 180। ঠিক আছে। 180। তার মানে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কিন্তু আমাদের মৌলিক ব্যবধান 180। তার মানে এই যে আমাদের মাঝখানে যে দাগ আছে, প্রত্যেকটা এক ঘর করে করে বাড়ায় আমরা হলো 180টা দাগ কাটতে হবে এই ক্ষেত্রে। বুঝছো? 32, এরপরটা যাবে 33, 34, এইভাবে করে 180 পর্যন্ত যাবে। ঠিক আছে। মানে 180টা দাগ হবে, কিন্তু যাবে হলো 212-তে, কারণ এখানে তো আমরা 0 থেকে শুরু করিনি। ঠিক আছে। বুঝছো কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। এরপরে আসো হলো কেলভিন কেলভিন। স্কেল। কেলভিন স্কেলের ক্ষেত্রে তাহলে আমাদের সর্বনিম্ন মান কত হবে? 273। 273। সর্বোচ্চ মান? 373। 373। আর মৌলিক ব্যবধান? 100। 100। গুড। 373 থেকে 273 বিয়োগ দিলে আমরা 100 পাবো। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে মৌলিক ব্যবধানটা বেসিক্যালি কি, যে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের যে মধ্যবর্তী যে ব্যবধান, সেটাকে আমরা মৌলিক ব্যবধান বলি। বুঝেছো? বুঝছো? হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন আসো দুই স্থির বিন্দুর স্কেল। ঠিক আছে। দুই স্থির বিন্দুর স্কেল বলতে কি বোঝায় অলরেডি আমরা পড়ে ফেলছি, যে ওই যে আমরা নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দু, দুইটা স্থির বিন্দু ব্যবহার করতেছি। দুইটা স্থির বিন্দু ব্যবহার করে যে স্কেলটা ব্যবহার করা বানানো হয়, সেটা কি দুই স্থির বিন্দুর স্কেল বলে। যেমন এখানে আমাদের হলো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এগুলা সব দুই স্থির বিন্দুর স্কেল। বুঝতে পারছো? জি স্যার। ওকে। তো এটাই এখানে বলা হয়েছে, যে দেখো, যে স্কেল তৈরির জন্য আমরা দুটি স্থির বিন্দু, বরফ বিন্দু যেটা হলো আমাদের কি নিম্ন স্থির বিন্দু, এবং বাষ্প বিন্দু যেটা হলো আমাদের কি ঊর্ধ্ব স্থির বিন্দু ব্যবহার করি, তাকে দুই স্থির বিন্দুর স্কেল বলে। বুঝেছো? জি। এরপরে হলো আমাদের আছে দুই স্থির বিন্দু স্কেলের হলো উদাহরণ এখানে আছে, যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। তারপরে তো স্থির বিন্দুর মানগুলো তো আমরা দেখলামই, সেলসিয়াসে 0, 100, ফারেনহাইটে আর মৌলিক ব্যবধান হলো 100, ফারেনহাইটে 0, সরি 32, 212, আর হলো মৌলিক ব্যবধান 180, কেলভিনের ক্ষেত্রে 273, 373, আর মধ্যবর্তী ব্যবধান 100। এগুলো আর আমি লিখলাম না, হ্যাঁ, অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে। ওকে। নেক্সট আমাদের সেলসিয়াস স্কেলের ডেফিনেশনে যাব। ঠিক আছে। জি। আচ্ছা, সেলসিয়াস স্কেলের ডেফিনেশন কি, এটাও ইজি। যে স্কেলের নিম্ন স্থির বিন্দুর মান 0, আর হলো ঊর্ধ্ব স্থির বিন্দুর মান হলো 100, এবং মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়, তাকে সেলসিয়াস স্কেল বলে। বুঝতে পারছো? খুবই ইজি, যা পড়ছি ওখান থেকে, যে স্কেলের নিম্ন স্থির বিন্দুর মান 0, ঊর্ধ্ব স্থির বিন্দুর মান 100, এবং মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে, তাকে সেলসিয়াস স্কেল বলে। বুঝেছো? জি স্যার। তাহলে ফাইনাইট স্কেলের ক্ষেত্রে কি হবে বলো? যে স্কেলের নিম্ন স্থির বিন্দুর মান 32, ঊর্ধ্ব স্থির বিন্দুর মান 212, এবং মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 180 ভাগে ভাগ করা হয়েছে, তাকে ফাইনাইট স্কেল বলে। ঠিক আছে। এটা আমি আর ডিটেলসে লিখি নাই, উপরেরটার মতোই। জাস্ট হলো নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দুর মানটা চেঞ্জ হবে, আর মৌলিক ব্যবধানের মানটা চেঞ্জ হবে, বাট ভাষা একই রকম। বুঝেছো? বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখন বলো কেলভিন স্কেলের ডেফিনেশনটা তুমি বলো দেখি। যে স্কেলের নিম্ন নিম্ন স্থিরাঙ্ক স্থির স্থিরাঙ্ক বিন্দু বা স্থিরাঙ্ক, হ্যাঁ, ঠিক আছে। স্থিরাঙ্ক 273, এবং উচ্চ স্থিরাঙ্ক বিন্দুর মান হচ্ছে 373, হুম। মৌলিক ব্যবধান হচ্ছে 100 ভাগে হুম। ভাগ করা হয়েছে, তাকে হচ্ছে কেলভিন বলে। তাকে কেলভিন স্কেল বলে। ঠিক আছে। এবং মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে, তাকে
কেলভিন কেলভিন স্কেল। স্কেল বলে, ঠিক আছে। এটা উচ্চ স্থিরাঙ্ক না, এটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি ডেফিনেশন পারবা। এখন আমরা দেখবো যে আমাদের যে এই যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল আমরা দেখলাম, এই তিনটা স্কেলে আমাদের কি তাপমাত্রা যদি মেজার করি, একই তাপমাত্রার মান কি সমান হবে না, তাই না? এক একটা স্কেলে তাপমাত্রা এক এক রকম হবে, তাই তো? তো এই তাপমাত্রাগুলোর মধ্যে আমরা যদি সম্পর্ক বের করতে চাই, যেমন ধরো আমার কাছে সেলসিয়াস স্কেলে একটা তাপমাত্রা আছে, এখন ওটা ফারেনহাইটে কত হবে সেটা আমি যদি জানতে চাই, কিংবা কেলভিনে কত হবে সেটা যদি আমি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রায় যাওয়ার জন্য যে ফর্মুলা, সেইটা জেনারেল ফর্মুলা হলো এইটা। তো জেনারেল ফর্মুলাটা আগে আমরা বুঝি। যে ধরো আমি যে কোনো একটা বস্তুর তাপমাত্রা মেজার করতেছি, ওই তাপমাত্রাটা আমি যেটা পাইলাম সেটাকে আমি ধরো প্রকাশ করতেছিল থিটা দ্বারা। থিটা হলো কি, যে তাপমাত্রা আমরা পরিমাপ করতে চাই সেটা, ঠিক আছে। হ্যালো। জি। হ্যাঁ, তাহলে থিটাটা কি, যে আমি ধরো একটা বস্তুর তাপমাত্রা মেজার করতে চাচ্ছি, তাহলে যে তাপমাত্রাটা আমি বের করব ওইটাকে আমি ধরে নিলাম হলো থিটা, বুঝছো? জি। আচ্ছা, থিটা আই হলো নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক বা বরফ বিন্দুর মান। হ্যাঁ, আই ফর আইস, ঠিক আছে। তো যে তাপমাত্রায় বরফ হয়ে যায় ওই তাপমাত্রাটাই তো আমাদের নিম্ন স্থিরাঙ্ক, এই জন্য আমরা এটাকে থিটা আই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, থিটা এস, এস ফর হলো স্টিম বা বাষ্প। এটা হলো কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক বা বাষ্প বিন্দুকে আমরা থিটা এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে জি। থিটা, থিটা আই আর থিটা এস বুঝছো? থিটা হলো যে আমরা যে তাপমাত্রাটা মেজার করব সেটা, থিটা আই হলো আমাদের বরফ বিন্দু, আর থিটা এস হলো বাষ্প বিন্দু বা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, বুঝছো? জি। আচ্ছা, ওটা যদি হয় তাহলে আমাদের হলো এই জেনারেলাইজ ফর্মুলাটা হলো মাথায় সেট করো, যে আমরা যে তাপমাত্রাটা মেজার করতেছি ওইটা থেকে আমি নিম্ন স্থিরাঙ্ককে বিয়োগ দিব, ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ককে বিয়োগ দিব, ঠিক আছে। এটা হলো আমাদের জেনারেল ফর্মুলা। আমি যদি ভাষায় লিখি তাহলে হলো এটা, যে আমার যে তাপমাত্রাটা পরিমাপ করব ওইটা মাইনাস কি, মাইনাস কি থিটা আই। থিটা আইটা কি, আমি যদি ভাষায় লিখি, তাই হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক ইয়েস, ডিভাইডেড ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই কি হবে, উচ্চ স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক। ওকে, আচ্ছা। তাহলে এইটা হলো আমাদের জেনারেল ফর্মুলা। হ্যাঁ, আমরা যদি একটার সাথে আরেকটাকে রিলেট করতে চাই, তাহলে আমাদের জেনারেল ফর্মুলা হবে হলো এইটা, যে যে তাপমাত্রাটা আমি মেজার করছি সেইটা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই নিচে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখন আমরা ইউজ করি, ইউজ করলে আমরা বুঝতে পারবো। ধরো আমি সেলসিয়াস স্কেলে একটা তাপমাত্রা মেজার করছি যেটার মান হলো কি সি, ঠিক আছে। জি। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, তাহলে আমি যে তাপমাত্রাটা মেজার করছি ওইটা থেকে আমি কি বিয়োগ দিব, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক যেটার মান কত, জিরো। এই জন্য আমি জিরো করলাম, বুঝছো? জি। ডিভাইডেড বাই নিচে কি হবে, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটার মান কত, 100, এক। মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক যেটার মান হলো জিরো। তাহলে জিরো। এই যে এই ফর্মুলাটাকে আমি সেলসিয়াস স্কেলের জন্য এইভাবে লিখতে পারি, সি মাইনাস জিরো ডিভাইডেড বাই 100 মাইনাস জিরো। ওকে, বুঝছো? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এই ফর্মুলাটাকেই আমি যদি ফারেনহাইটের জন্য লিখি তখন কি হবে, ফারেনহাইটের যে তাপমাত্রাটা সেটা হবে কি এফ, এফ ফর ফারেনহাইট, ওটা দিয়ে আমরা প্রকাশ করতেছি, মাইনাস ফারেনহাইটের কি নিম্ন স্থিরাঙ্ক যেটার মান কত 32, আর ফারেনহাইটের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 212, মাইনাস ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক হলো 32। তাহলে এই সেম জেনারেল ফর্মুলাটা আমি যদি ফারেনহাইটের জন্য বের করি সেটা কি হচ্ছে এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32, বুঝেছো? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে এই জেনারেল ফর্মুলাটা আমি যখন সেলসিয়াস এর জন্য বের করব এবং ফারেনহাইটের জন্য বের করব, তাহলে আমি যে ফরম্যাটটা পাবো এই দুইটা ফরম্যাটকে আমি ইকুয়াল লিখতে পারবো, বুঝেছো?
আর যখন আমি ইকুয়াল লিখতে পারবো তখন দেখো এই পাশে সেলসিয়াসের তাপমাত্রা আছে, এই পাশে ফারেনহাইটের তাপমাত্রা আছে। তার মানে আমি সেলসিয়াসের তাপমাত্রাটা যদি জানি, আমি ফারেনহাইটের তাপমাত্রা বের করতে পারবো, অথবা ফারেনহাইটের তাপমাত্রা যদি জানি, আমি সেলসিয়াসের তাপমাত্রা বের করতে পারবো। তার মানে এই রিলেশনটা থেকে আমি সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাইতে পারবো। বুঝতে পারছো? জি। আচ্ছা, সেম ফর্মুলাটা যদি আমি কেলভিনের জন্য ইউজ করি তাহলে কি হবে বলো? কেলভিনের তাপমাত্রা হলো কে, কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক হলো 273, তাহলে কে মাইনাস 273 ডিভাইডেড বাই কেলভিনের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 মাইনাস কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক 273। এখন এটাও কি আমাদের জেনারেল ফর্মুলা অনুযায়ী আমি কেলভিনকে সাজাইলাম, তাহলে এটাকেও আমি ফারেনহাইটের ইকুয়াল বলতে পারবো এবং সেলসিয়াসেরও ইকুয়াল বলতে পারবো। বুঝেছো? জি স্যার। ওকে, তাহলে দেখো এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, এটা আমরা বের করতে পারি এই রিলেশনটা। এটাই হলো আমাদের যদি তিনটা স্কেলে একটা থেকে আরেকটা তাপমাত্রায় যাইতে হয়, এই রিলেশনটা ইউজ করে আমরা যাইতে পারি। ঠিক আছে, তো এটা মাথায় সেট করো, একটু পরে হলো তোমাকে আমি ধরবো। ঠিক আছে, মাথায় ঢুকেছে? জি। ওকে, তাইলে এখন বলো, আমি যদি ওই জেনারেল ফরম্যাটে সেলসিয়াসে যাই তাহলে আমি কি লিখবো ফার্স্টে? সেলসিয়াসের ক্ষেত্রে যদি আমি জেনারেল ফরম্যাটটা বানাইতে চাই, কি হবে বলো? -0। -0 তো পরে, ফার্স্টে হলো সেলসিয়াসের তাপমাত্রা সি, তাই না? তারপরে হলো কি -0, তারপর কি ডিভাইডেড বাই ডিভাইড 100 100 -0। -0, গুড। ঠিক আছে, এরপরে ফারেনহাইটের জন্য যদি জেনারেল ফরম্যাটে যাই, ফারেনহাইট ফারেনহাইট মাইনাস মাইনাস 32 32, ডিভাইডেড বাই হুম, 212 212, মাইনাস -32। গুড। কেলভিন কেলভিন -273, 273, তারপর হচ্ছে 373 -273। গুড। তাহলে এইটাই হলো রিলেশন আমাদের হলো তিনটা স্কেলের মধ্যে। ঠিক আছে, তো আশা করি এটা মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আলাদা আলাদা করি। আমি যদি বলি যে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশন কোনটা, তাহলে সেটা কি হবে বলো তো? এইটা, এই দুইটা না? এই জি। দুইটা নিয়ে তখন কাজ করবা। যদি আমি সেলসিয়াস আর কেলভিনের মধ্যে রিলেশন বলি তাহলে এইটা আর এইটা নিয়ে কাজ করবা। আর যদি ফারেনহাইট কেলভিন বলি তাহলে এই দুইটা। ঠিক আছে, তো এটা আরো ক্লিয়ার হবে। আমরা এখন আলাদা আলাদা করে দুইটা দুইটা স্কেল নিয়ে কাজ করব। যেমন সেলসিয়াস আর ফারেনহাইট যদি বলি, হ্যাঁ এখানে অলরেডি লেখা আছে, এটা আমরা না লিখি। ঠিক আছে, আমি যখন সেলসিয়াস আর ফারেনহাইট নিয়ে কাজ করব, ওখানে কিন্তু তিনটাই ছিল, তখন আমার কি হবে বলতো? ফার্স্টে ও, আচ্ছা। সি মাইনাস সি মাইনাস 0 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 100 -0 100 - 0 ইকুয়াল ইকুয়াল টু এফ ফারেনহাইট এফ, ফারেনহাইট হুম, মাইনাস মাইনাস 32 32 ডিভাইডেড বাই হ্যাঁ 212 212 -32। 32, গুড। আচ্ছা, এখন আমরা এটাকে একটু দেখি কাটাকাটি করে আরো সিম্পলিফাই করা যায় কিনা। তাহলে C - 0 মানে কি সি, তাই না? আর 100 - 0 মানে কি বলতো? 100। F - 32, এটা তো ওরকমই থাকবে। 212 থেকে যদি আমি 32 বিয়োগ দিই তাহলে কি পাবো বলতো? 180। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে 100 আছে, এখানে 180 আছে, এগুলোকে কাটাকাটি করা যায় কিভাবে? 20 দিয়ে তুমি কাটতে পারবা। আমি যদি 100 কে 20 দিয়ে কাটি তাহলে কত হবে বলতো? 5 20 × 100, তাই না? 100। তাহলে 5 হবে এখানে। আর 180 কে যদি আমি 20 দিয়ে কাটি তাহলে কত হবে বলো দেখি? 9 20 × 180, তাই না? 9 9। 9 হবে। জি। তাহলে আমি উভয় পাশ থেকে যদি 20 কাটি, তাহলে এই পাশে থাকবে 5 আর এই পাশে থাকবে কি 9। 9। ওকে,
ওকে। আচ্ছা, এটা যদি আরেকটু সিম্পলিফাই করি, 5 × 20, 9 হলো 20, 5 × 20 মানে 100, আর 9 × 20 মানে হলো 180। এরপরে উভয় পাশ থেকে ওই যে আমরা 20 কেটে দিচ্ছি, এটাই করছি। ঠিক আছে, তাহলে আমরা 3/5 ইকুয়াল পাচ্ছি হলো F - 32/9। ঠিক আছে, তো আমরা অ্যাজ এ ফর্মুলা এইটা মনে রাখবো, 3/5 ইকুয়াল F - 32/9। কারণ কি, এটা আরো সিম্পলিফাই করা। ওকে, তাহলে আমাদের ম্যাথ করতে তাড়াতাড়ি হবে। ওকে, তাহলে আমাদের সেলসিয়াসের এই ফর্মুলা দিয়েও তুমি ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার একটু বড় হবে। আর এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে পারবা, এটা দিয়েও করতে পারবা, সেম জিনিসই, ওটা কাটাকাটি করে এটা আসে, সেটা করলে তোমার একটু ছোট হবে। তো ট্রাই করবা এইটা মনে রাখার। আর এটা যদি ভুলে যাও কখনো, তখন এটা দিয়ে করবা। ঠিক আছে। জি স্যার। ওকে, এখন হলো ফারেনহাইট আর কেলভিনের মধ্যে আমরা যদি রিলেশন দেখি, কি হবে বলো। ফারেনহাইট মাইনাস ফারেনহাইট মাইনাস 32 32 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 212 মাইনাস 32 32 ইকুয়াল ইকুয়াল টু কেলভিন মাইনাস মাইনাস 273 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 373 373। মাইনাস 273। গুড। তাহলে এটা আমরা এখন সিম্পলিফাই করি, F - 32 ওইরকমই থাকবে, 212 - 32 হয়ে যাবে হলো 180, K - 273 ওইরকমই থাকবে, 373 - 273 হয়ে যাবে 100। আবার দেখো আগের মতো সেম ক্যালকুলেশন, 180 কে লিখতে পারি হলো আমরা 9 × 20, আর হলো K - 273 তো ওইরকমই থাকবে, আর হলো 100 কে আমরা লিখতে পারি 5 × 20। এরপরে উভয় পাশে 20 20 কাটাকাটি গেলে আমাদের দাঁড়ায় F - 32/9 ইকুয়াল K - 273/5। এটা আরেকটা রিলেশন, বুঝছো? আচ্ছা, এটা উপরেরটার এটা একই কথা, আগেরটার মতোই, বাট এটা হলো আমাদের আরো সিম্পলিফাই করা। এটা করলে আমাদের হলো ওই যে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হলো, স্যার, হ্যাঁ বলো। সমস্যা হচ্ছে একটু ল্যাপটপটা একটু চার্জ দেওয়া হবে, একটু 1 মিনিটের জন্য। ল্যাপটপ চার্জ দিবা? জি, 1 মিনিট। লিভ নিবা নাকি থাকবা? না, থাকবো 1 মিনিট। আচ্ছা দাও, সমস্যা নেই। স্যার। হ্যাঁ, হয়েছে। হ্যালো, জি স্যার। হয়েছে। জি হ্যালো, শোনা যাচ্ছে না? জি হয়েছে কি, মানে শুরু করব? জি স্যার। আচ্ছা বলো, সেলসিয়াস আর কেলভিনের মধ্যে রিলেশন কি হয়?
সেলসিয়াস হচ্ছে C-0 জিরো divided by 100 minus 0 জিরো, ঠিক আছে, equal তারপর to ক্যালভিন হচ্ছে K-0 K মাইনাস 273 273। divided by 373 minus 273। গুড। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি থাকে, C/100 থাকে। আর এই পাশে কি থাকবে, K-273। 373 থেকে 273 ভাগ দিলে থাকে 100। তাহলে আমাদের দেখো উভয় পাশে 100 100 কাটা যায়, কাটা গেলে আমাদের কি হচ্ছে, C = K-273। আর যদি আমরা কে বের করতে চাই তাহলে কে ইকুয়াল কি হবে, C প্লাস